নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যিনারা আমার নতুন শ্রোতা বন্ধু, তাদের উদ্দেশ্যে বলবো, আমার বিভিন্ন ধরনের ভৌতিক এবং নীতিমূলক গল্প পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে যখনই আমি যেইরূপ ভৌতিক গল্প নিয়ে উপস্থিত হব, সময় মতো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আজ আমরা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা জনাব মঞ্জিল নামক একটা গল্প শুনতে চলেছি। তাহলে কথা না বাড়িয়ে আজ আমরা শুরু করছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা জনাব মঞ্জিল। আর হ্যাঁ, যদি গল্পটা ভালো লেগে থাকে শোনার পর অবশ্যই চাইব একটা যেন লাইক। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা জনাব মঞ্জিল। হাসপাতাল থেকে বের হয়েই মুশকিলে পড়ে গেলাম। চারিদিক ঘন অন্ধকারে আচ্ছন্ন। এদেশের বিখ্যাত আঁধি হাসপাতাল থেকে স্টেশন মাইল 3 কম নয়। কিন্তু এই অন্ধকারে যখন দুহাত দূরের বস্তু দৃষ্টিগোচর হচ্ছে না, তখন টাঙ্গা খুঁজে পাওয়া তো অসম্ভব ব্যাপার। হাসপাতালে আশ্রয় নেব তাও সম্ভব নয়, 6টায় গেট বন্ধ। কোনো রকমে পথ হাতড়ে হাতড়ে এগোতে লাগলাম, যদি কোথাও কোনো আশ্রয় পাই। হাতে ওষুধের নমুনা ভর্তি ব্যাগ, জীবিকা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। পথেই বাস, ডাক্তারখানা আর হাসপাতালে ঘুরে বেড়াতে হয়। সোনায় সোহাগা। কনকনে বাতাস শুরু হলো। মনে হলো ধারে কাছে কোথাও বৃষ্টি আরম্ভ হয়েছে। বৃষ্টি এখানে হলেই দুর্দশার এক শেষ। বেশ কয়েকবার হোঁচট খেলাম। পাথরে ঠোক্কর, গাছের টুকরো ডাল এসে কপালে লাগলো। ঘন অন্ধকারে সাদা মতন কি এক বস্তু দেখা গেল। খুব কাছে গিয়ে দেখলাম একটা গেট, প্রায় জরাজীর্ণ। পা দিয়ে অনুভব করে বুঝলাম ছোট ছোট নুড়ি বিছানো। লখনৌ শহরে বহু রহিস আদমির পরিত্যক্ত আবাস আছে, যত্নের অভাবে ভগ্নপ্রায়। পাথরের ওপর দিয়ে এগোতেই একটা বাড়ি নজরে এলো। একতলা বাড়ি, কিন্তু গড়ন দেখে মনে হয় একসময় খুব মজবুত আর সুদৃশ্য ছিল। সুগোল থাম, লতাপাতার নকশা আঁকা। দরজা বন্ধ, ভারী পাল্লার দরজা। ছুটে গিয়ে দরজায় ধাক্কা দিলাম। মাথার ওপর আচ্ছাদন চাই, প্রতিকূল আবহাওয়া থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। দুবার ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। অন্ধকারে চোখ তখন অভ্যস্ত হয়ে যেতে দেখতে পেলাম ছিন্ন ধুলি মলিন কার্পেট, চারিদিকে কিংখানের তাকিয়া। তাদের অবস্থা খুবই খারাপ। বাইরের অন্ধকার বোধ হয় কিঞ্চিত তরল হয়ে এসেছে, তাই অভ্যন্তরের সবকিছু একটু একটু দেখা যাচ্ছে। খুব ক্লান্ত লাগছে, আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। একটা তাকিয়া টেনে নিয়ে শুয়ে পড়লাম, ব্যাগটা জড়িয়ে ধরে। বিকালে পেটে পড়েছে শুধু চা আর শীর্ণ দেহে 2টি পাউরুটির টুকরো। ভেবেছিলাম স্টেশনে গিয়ে পেট পুড়ে রাতের খাবার খেয়ে নেব, কিন্তু বিধি বাদ সাধল। এ দুর্যোগ কখন থামবে তা ঈশ্বরই জানেন। ঘুমিয়ে পড়ার আগে টের পেলাম ভারী পাল্লার দরজাটা একসময় বন্ধ হয়ে গেছে, তাই বাইরের ঠান্ডা বাতাস আর ভিতরে আসছে না। হঠাৎ নুপুরের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ঝোলানো বাতিদানে অজস্র বাতি, দেওয়ালে কম্পমান একটা ছায়া। উঠে বসলাম। প্রথমে ভাবলাম স্বপ্ন ছাড়া আর কি, কিন্তু না। বারবার দুহাতে চোখ মুছেও সামনের দৃশ্য বুঝতে পারলাম না। অনিন্দ সুন্দরী এক নর্তকী, বুকে কাচুলি, পরনে ঘাগরা, নাচের তালে জড়ি বাঁধা বিনুনি দুলছে। সারেঙ্গির আওয়াজ
তবলার বোল। চোখ ফিরিয়ে দেখলাম সবুজ তাকিয়া ঠেস দিয়ে বসে আছেন এক বৃদ্ধ। মাথার চুল, দাঁড়িতে কমলা রঙের কলক, দৃষ্টিতে কলুষ কামনার ছাপ, পলকহীন চোখে নর্তকীর যৌবন জরিপ করছে। বৃদ্ধের সামনে শ্বেত পাথরের রেকাবিতে স্তূপীকৃত বেলফুল। দেওয়ালে হেলান দিয়ে বসলাম। একটু পরে নাচ থামল। সারেঙ্গি বাদক আর তবলচি সেলাম করে বিদায় নিল। নর্তকী এগিয়ে এসে একেবারে বৃদ্ধের কোলের কাছে বসল। বৃদ্ধ আবেগ কম্পিত কণ্ঠে বলল, কুলসম, হুজুর, তুমি যে আমার নাচের আসরে আবার আসবে তা আমি কিন্তু ভাবতে পারিনি। আমি কিনা এসে পারি হুজুর? দুবার ফৈজাবাদে তোমাকে খবর পাঠিয়েছিলাম, তুমি ছিলে না। না হুজুর, আমি মুজরোয় গোয়ালিয়র চলে গিয়েছিলাম, ফিরে খবর পেয়েই চলে এসেছি। আজ আমার ভগ্নদশা কুলসম, তোমাকে নজরানা দেবার অর্থ আমার নেই। এই ভাঙা মঞ্জিলে মৃত্যুর অপেক্ষা করছি। ওভাবে কথা বলবেন না হুজুর, আপনার সঙ্গে যে আমার টাকা পয়সার সম্পর্ক নয় তা তো আপনি ভালোই জানেন। কিন্তু আমাদের মহব্বতের সম্পর্ক, এ কথা কেউ কি বিশ্বাস করবে? কে কি বিশ্বাস করবে তা নিয়ে আমার এতটুকু মাথা ব্যথা নেই। আমি চিরদিন আপনার বাঁধি। পিয়ারি কুলসম বৃদ্ধ নর্তকীকে বুকে টেনে নিয়ে যাবার চেষ্টা করতেই বিপর্যয়। দুম করে একটা শব্দ, থামের আড়ালে ধোঁয়ার কুণ্ডলী। নর্তকী চিৎকার করে বৃদ্ধের পায়ের কাছে পড়ে গেল। এ কি হলো? কোন দুশ্মন এমন কাজ করলে? বৃদ্ধ নিচু হয়ে কম্পমান হাতে নর্তকীর কাচুলি খুলে ফেলল। দুটি স্বর্ণাভ পয়োধর, তার মাঝখানে রক্তের ধারা। এই, কে আছিস? হাকিম সাহেবকে একবার খবর দে, ডাক পাঠা। বৃদ্ধের ভীত কণ্ঠস্বর প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। কেউ সাড়া দিল না। নর্তকী ক্রমে নির্জীব হয়ে পড়ল। বৃদ্ধ শ্লথ গতিতে বোধহয় অন্তঃপুরের দিকে গেল, কিন্তু বেশি দূর যেতে পারল না। আবার শব্দ, ইয়া আল্লাহ বলে চিৎকার করে মেঝের ওপর পড়ে গেল। একটা ছায়া নিঃশব্দে সরে গেল। আমার অবস্থা কাহিল। ক্ষুধার্ত দেহে এমনিতেই অবসন্ন ছিল। সামনে দুটি হত্যাকাণ্ড দেখে শরীরের রক্ত একবারে শীতল হয়ে গেল। একবার ভাবলাম, এই বেলা এখান থেকেই পালাই। বাইরে হয়তো এতক্ষণে আঁধি পরিষ্কার হয়ে গেছে, পথ চলতে কোনো অসুবিধা হবে না। উঠতে গিয়েই থেমে গেলাম। বাইরে মোটরের শব্দ, সিঁড়িতে ভারী বুটের আওয়াজ। একজন ইন্সপেক্টর, সঙ্গে দুজন পুলিশ। একেবারে পিছনে কামিজ পাজামা পরা একটি লোক, ভৃত্য শ্রেণীর বলেই মনে হলো। এই দেখুন হুজুর, কুলসমের লাশ। কুলসম একভাবে পড়ে আছে, ঊর্ধ্বাঙ্গে কিছু নেই। দুটি স্তনের মাঝখানে শনিতের গাঢ় কালো রেখা। ইন্সপেক্টর হাঁটু মুড়ে বসে পরীক্ষা করল, তারপর উঠে দাঁড়িয়ে বলল, জনাবের দেহ কই? ওই যে হুজুর, সিঁড়ির ওপর, থামের পাশে। ইন্সপেক্টর এগিয়ে এলো, বৃদ্ধের মৃতদেহ পরীক্ষা করলো, তারপর প্রশ্ন করল, এ বাড়িতে কে থাকে? জনাব বলল, আমি হুজুর। তাহলে গুলি করল কে? তা তো জানি না হুজুর। আমি রসুইখানায় ছিলাম। পরপর দুবার বন্দুকের শব্দ শুনে রসুইখানা থেকে উকি দিয়ে দেখলাম এই কাণ্ড। আমি আর এদিকে আসিনি, কোতোয়ালিদের খবর দিতে ছুটেছিলাম। তাহলে তো তোমাকে গ্রেপ্তার করতে হয় মনসুর। মনসুর ভীতি বিহ্বল কণ্ঠে বলল, আমাকে? আমি বন্দুক কোথায় পাবো হুজুর? তাছাড়া জনাবকে আমি কেন গুলি করতে যাব? যদিও ওই বাইজি মেয়েটা আমার দু চোখের বিষ। তাহলে আসমান থেকে গুলি এলো? ইন্সপেক্টর
এদিক ওদিক চোখ ফেরাতেই চিন্তিত হয়ে পড়লাম। বাইরের লোক তো আমিই রয়েছি, যদিও আমার কাছে বন্দুক নেই, কিন্তু হত্যাকাণ্ডের পর কোনো আসামি নিজের কাছে হত্যার হাতিয়ার রেখে দেয় না। নিচু হয়ে একটা থামের আড়ালে আত্মগোপন করে রইলাম। ভাগ্য ভালো আমার দিকে ইন্সপেক্টরের নজর পড়ল না। কুলসম কতদিন এই মঞ্জিলে রয়েছে? আজ বিকালে এসেছে হুজুর, ফৈজাবাদ থেকে টানা মোটরে। এক রহিস আদমি নামিয়ে দিয়ে গেছে। তোমার মনিবের বাইজি পোষার মতো টাকা কড়ি আছে এখন? আমরা তো যেন কিছুই নেই, যৌবন থেকে দু হাতে ছড়িয়ে ছিটিয়ে সব নষ্ট করেছেন। কিছুই নেই হুজুর, আপনারা ঠিকই জানেন এ পয়সা কড়ির ব্যাপার নয়, তবে মহব্বতের ব্যাপার। মহব্বত? একটা বুড়োর সঙ্গে নওজোয়ানের মহব্বত? হ্যাঁ হুজুর, আজ 10 বছর ধরে কুলসমের বয়স যখন 16 তখন থেকে। ইন্সপেক্টর হাতের ছড়িটা নিজের প্যান্টে আছড়ালো। তাজ্জব কি বাত, ব্যাপারটা কি? ব্যাপার জানি না হুজুর, শুনেছি দুর্ভিক্ষের সময় একটা গাছের নিচে জনাব কুলসমকে গুড়িয়ে পেয়েছিলেন। কেউ বোধহয় ফেলে দিয়েছিল। নিজের বাড়িতে অওরত কেউ ছিল না, থাকতো একমাত্র কানপুরে একটা বোন। সেই বোনের কাছে দিয়েছিল মানুষ করতে। তারপর জনাবের আর খেয়াল ছিল না, শিকার আর শরাবের নেশায় ডুবেছিলেন। বেশ কয়েক বছর পর খবর পেলেন বোনের বাড়ি থেকে কুলসম পালিয়েছে, বোধহয় কারো হাতছানিতে। জনাব কিন্তু কথাটা বিশ্বাস করেননি। আমাকে বলেছিলেন, সব বাজে কথা মুন্সি, আমার বোনকে তো আমি চিনি, নিশ্চয়ই পয়সার লোভে কুলসমকে কারো কাছে বিক্রি করে দিয়েছে। তার বছর 2 পর কুলসম এসেছিল। আমি তখন জনাবার কাছে বসে তার পা টিপে দিচ্ছি। বিশ্বাস করুন হুজুর, আমার মনে হলো বেহস্ত থেকে হুড়ি এসে দাঁড়ালো। মানুষের দেহে এত রূপ হয়, হতে পারে, আমার জানা ছিল না। জনাব প্রশ্ন করলেন, কে? আমি কুলসম। কুলসম? কুলসমকে? জনাব স্মৃতি হাত তাড়াতেও কিছু খুঁজে পেলেন না। চিনতে পারলেন না হুজুর? এ নাম তো আপনারই দেওয়া। এ দেহ গাছতলা থেকে আপনিই তুলে নিয়েছিলেন। ও কুলসম, তুমি? এতদিন পরে তুমি এলে? আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি আমি। সেদিন কেন আমায় বাঁচিয়েছিলেন হুজুর? যদি দেহই বাঁচিয়েছিলেন, তবে সেই দেহের পবিত্র রাখার ভার নেননি কেন? পবিত্র রাখার ভার? কিন্তু তুমি তো স্বেচ্ছায় আমার বোনের কাছ থেকে পালিয়ে গিয়েছিলে। হ্যাঁ গিয়েছিলাম, কারণ এছাড়া আমার অন্য কোনো পথ ছিল না। আপনার বোন আমাকে দিয়ে ব্যবসা করতে চেয়েছিলেন, তাই পালিয়ে গিয়েছিলাম। কিন্তু পালিয়েও নিজেকে বাঁচাতে পারিনি হুজুর। মেয়েদের দেহই তার বড় শত্রু। আর একজনের হাতে পড়লাম, অনেক চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারলাম না। আজ তাই আমি বাইজি হুজুর। নজরানা নিয়ে গান করি, নাচ করি, দেহ বিক্রি করি। তুমি এখানে থাকো কুলসম, আমার কাছে। কুলসম রয়ে গেল। আমি জনাবের কাছে অনেক দিন রয়েছি। তার হাত আমার খুব চেনা। আমি দেখতাম যখনই কুলসম কাছে এসে বসত, জনাবের চোখের কোণে রক্ত জমত। তার মানে আমি বুঝি, তার মানে দেহের তৃষ্ণা, উচ্ছল যৌবনকে ভোগ করার স্পৃহা। তারপর সবচেয়ে আশ্চর্যের কথা, মেয়েটাও মজল। জনাবের দেহে যেন নতুন যৌবন ফিরে এলো। ওদের ব্যাপার দেখে আমারই লজ্জা করত। কুলসম কিন্তু থাকলো না। কুলসমকে তবিয়ত করার, খাওয়াবার সামর্থ্য জনাবের ছিল না। কুলসম চলে যেত, টাকা পয়সা রোজগার করে আবার ফিরে আসতো। তাহলে কুলসমই তোমার বাবুকে খুঁজত? তাহলে মনে হচ্ছে কুলসমের কোনো বাবুই বোধ হয় এ কাজ করাচ্ছে, প্রতিহিংসা নিয়েছে।
ইন্সপেক্টর কিছুক্ষণ কি ভাবল, তারপর সঙ্গে সঙ্গেই পুলিশ দুজনকে বলল, এই লাশ উঠিয়ে নিয়ে চলো। তারপর মনসুরের দিকে ফিরে বলল, তুমি এ মঞ্জিল ছেড়ে কোথাও যাবে না, বাইরে পুলিশ মোতায়েন করে রাখলাম, পালাবার চেষ্টা করলে মুশকিলে পড়বে। এত দুঃখ, এত ভয়ের মধ্যে কৌতুক অনুভব করলাম। চাঁদরেল পুলিশ কুলসমের যৌবন পুষ্পিত অনিন্দিত দেহ কাঁধে তুলে নিল, আর একজন পুলিশ জনাবের দেহ তুলে নিয়ে গেল। আমি নির্জীবের মতো বসে সব অনুভূতি ঊর্ধ্বে বসেই রইলাম। পুলিশরা বোধহয় বাইরের দরজা খুলে রেখে গেছে। কনকনে ঠান্ডা বাতাস, ভোরের বাতাস বইছে। ঠিক করলাম আরো পুলিশি হাঙ্গামায় হবার আগেই পালিয়ে যাব। যথেষ্ট শীতবস্ত্র সঙ্গে নেই, কিন্তু প্রাণের দাম এসব কিছুর ওপরে। ব্যাগ হাতে উঠতে গিয়েই থেমে গেলাম। মনে পড়ে গেল গেটে পুলিশ মোতায়েন আছে। আমি বাইরে যাবার চেষ্টা করলেই ধরা পড়ব। খুট করে শব্দ হতেই চোখ ফেরালাম। অদ্ভুত দৃশ্য। মনসুর সিঁড়ির ধাপে বসেছে, হাতে একটা বন্দুক, দুটো চোখ লাল টকটকে, গালের মাংসপেশি থরথর করে কাঁপছে। হ্যাঁ, আমি খুন করেছি, বেশ করেছি। কুলসমা আমাকে ভালোবাসেনি, বলেনি আমি তার আসল লক্ষ্য, বুড়ো উপলক্ষ্য মাত্র। এখন বুঝতে পারছি দিনের পর দিন আমার সঙ্গে ছলনার অভিনয় করেছে। সারা মঞ্জিল ঘুমিয়ে পড়লে নিঃশব্দে আমার কাছে এসেছে প্রতি রাতে, তারপর আসা বন্ধ করেছে। একদিন আড়ালে যখন জিজ্ঞাসা করলাম কি হলো, আর আসো না যে, কুলসম দৃষ্টিতে অবজ্ঞা আর ঔদাসীন্য ফুটিয়ে বলেছে, এখন আমার দর অনেক বেশি, নজরানা 100 আশরফি। নকরের এই নজরানা দেবার সাধ্য নেই। নকরের নেই, মনিবেরই কি আছে? তবে দিনের পর দিন, রাতের পর রাত জনাবের কাছে কেন পড়ে থাকতো? দৈহিক সুখ, মানসিক তৃপ্তি, কোনটা তুমি পেতে? এছাড়া আমার আর কোনো পথ ছিল না। দুজনকেই দুনিয়া থেকে হাটিয়ে দিতে বাধ্য হলাম। আমি এবার মনস্থির করে ফেললাম, কোনো রকমে গেটের কাছে গিয়ে পুলিশকে খবর দিই। বন্দুক শুদ্ধ আসামি মজুদ, তা হলেই সমস্যার সমাধান হবে। উঠতে গিয়েও পারলাম না, দুটি চোখ ঘুমে বুঝে আসছে, শরীরের গ্রন্থিতে গ্রন্থিতে অবসাদ। আবার শুয়ে পড়লাম। খনি ধরার দায়িত্ব আমার নয়, আমি বিদেশি। শেষকালে কোন বিপদের জালে জড়িয়ে পড়ব বোঝা যায় না। চোখ বন্ধ করতে গিয়েই চমকে উঠলাম। আবার বাইরে অনেকগুলো বুটের আওয়াজ। প্রথমে ইন্সপেক্টর, তারপর নীল স্যুট পরা এক ভদ্রলোক, তার হাতে চামড়ার দড়িতে বাঁধা বিরাট আয়তনের একটা অ্যালসেশিয়ান যেন লোকটাকে ঠেলে নিয়ে আসছে। ইন্সপেক্টর হাত দিয়ে দেখালো যেখানে কুলসমের কয়েক ফোঁটা রক্ত পড়েছিল সেই জায়গাটা। অ্যালসেশিয়ান রক্তর গন্ধ শুকে উত্তাল হয়ে উঠল। বাঁধন ছেঁড়ার নেশায় দুর্বার। ভদ্রলোক নিচু হয়ে বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে অ্যালসেশিয়ান তীর বেগে ভিতরের দিকে ছুটল। ভিতরে যেতে গিয়ে সিঁড়ির ধাপের কাছে আবার থামল। এখানেও কয়েক ফোঁটা রক্ত। সে রক্তও শুকলো। তারপর সিঁড়ি দিয়ে সজোরে লাফ দিল। উত্তেজনায় সোজা হয়ে বসলাম। বুঝতে পারলাম এখনই অ্যালসেশিয়ান লাফ দিয়ে মনসুরের টুটি কামড়ে ধরে তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসবে। জোড়া খুনের আসামি। কিন্তু না, অ্যালসেশিয়ান বাইরে এসে আবার চক্রাকারে ঘুরতে লাগলো, একটা থাম বেষ্টন করে। তার মার্বেলের মতো নীল চোখ দপদপ করে জ্বলছে, জিভ ঝুলে পড়েছে বিদ্যুতের মতো ক্ষিপ্র গতি। অ্যালসেশিয়ানের তীক্ষ্ণ দৃষ্টি এবার এসে পড়েছে আমার দিকে। ভয়ে সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। হঠাৎ যদি আমার উপর ঝাঁপিয়ে পড়ে, এই বিদেশে সহায় সম্বলহীন অবস্থায় কি করব? কি করে নিজের নির্দোষিতা প্রমাণ করব? যে কোনো খুনের একটা উদ্দেশ্য থাকে। এই বাইজি আর বৃদ্ধকে হত্যা করার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে আমার? আমি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ,
অফিসের কাজে লখনৌ এসেছি, যেসব হাসপাতালে আর ডাক্তারদের কাছে গেছি তারাই এর প্রমাণ দেবে। কিন্তু এসব তো পরের কথা। উপস্থিত দুর্ভোগের হাত থেকে আমি কি করে পরিত্রাণ পাব? বুঝতে পারলাম এই ঠান্ডা আবহাওয়াতেই আমার ঘাম তত্তর করে ভিজে যাচ্ছে। কি কুক্ষণে যে লখনৌতে পা দিয়েছিলাম। কিন্তু না, অ্যালসেশিয়ান আমার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল। দ্রুত পায়ে থামের চারপাশে ঘুরতে লাগলো। তারপর পায়ের নখ দিয়ে থামটা আঁচড়াতে আরম্ভ করলো। ইন্সপেক্টরের সঙ্গে যে লোকটি এসেছিল সে বলল, কি ব্যাপার, লুসি এমন করছে কেন? লোকটা এগিয়ে এসে থামটা মনোযোগ দিয়ে পরীক্ষা করলো। ইন্সপেক্টরের দিকে চেয়ে বলল, একটা হাতুড়ি পাওয়া যাবে? ইন্সপেক্টর মনসুরকে বলল, এই একটা হাতুড়ি নিয়ে এসো তো। হাতুড়ি? হাতুড়ি কোথায় পাবো হুজুর? কয়লা ভাঙো কি দিয়ে? ইট দিয়ে। কয়লা ভাঙার রোজ দরকারই হয় না, প্রায় তো হোটেল থেকে খানা আসে। ইন্সপেক্টর বলল, ঠিক আছে, আমি দেখছি। একটু পরেই ফিরে এলো, হাতে মোটর উঁচু করার জ্যাকটা নিয়ে ভদ্রলোক আস্তে আস্তে থামের গায়ে ঠুকতে লাগলো। কিছুক্ষণ ঠোকার পরেই থামের গায়ে একটা ফাটল দেখা গেল। ফাটলে চাপ দিতেই ছোট দরজার মতো সেটা খুলে এলো। ভদ্রলোক ফাটলের মধ্যে হাত ঢুকিয়ে একটা বন্দুক বের করে আনলো। এটা কার বন্দুক? স্পষ্ট দেখলাম মনসুরের মুখটা পাংশু এবং বিরক্ত হলো। কাপা গলায় উত্তর দিল, জনাবের। জনাবের বন্দুক এখানে কেন? জানি না হুজুর। ইন্সপেক্টর বন্দুক খুলে দেখলো, তারপর বলল, নল দেখে বোঝা যাচ্ছে এই বন্দুক থেকেই কিছু আগে গুলি ছোড়া হয়েছিল। কে ছুঁড়তে পারে? মনসুর বলল, আমার মনে হচ্ছে হুজুর। জনাবি কুলসমকে গুলি করে তারপর নিজে আত্মহত্যা করেছে। ভদ্রলোক একবার মনসুরের দিকে জ্বলন্ত দৃষ্টিতে দেখল, তারপর বলল, নিজেকে গুলি করে তোমার জনাব আবার এই থামের ফাটলে বন্দুকটা লুকিয়ে রেখেছে? তুমি যা ইচ্ছা তাই বলছাচ্ছ। জনাবের মাথায় গুলি লেগেছে, তার মানে প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু। বন্দুক লুকোবার তার শক্তিও ছিল না, প্রয়োজনও হয় না। ইন্সপেক্টর আর ভদ্রলোকটি যখন বন্দুক পর্যবেক্ষণে ব্যস্ত, তখন হঠাৎই অ্যালসেশিয়ান বিকট আওয়াজ শোনা গেল। আমি চমকে মুখ ফেরালাম। অ্যালসেশিয়ান মনসুরের একটা হাত কামড়ে ধরল। মনসুরের করুণ কণ্ঠ, বাঁচান হুজুর বাঁচান, এই ইবলিসের বাচ্চা আমাকে শেষ করে দিল। ইন্সপেক্টর এগিয়ে এসে মনসুরের দু হাতে হাতকড়া পরিয়ে দিল। বলল, চল ফটকে, সেখানে তোমার যা বলবার শুনব। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কেবল একটা কথা মনে হতে লাগলো, এ রাত কি অনন্ত? কিছুতেই শেষ হবে না। রাত শেষ হলেই রাস্তায় বেরিয়ে পড়ব। উকি দিয়ে দেখলাম কয়েক মুঠো নক্ষত্র দেখা যাচ্ছে। শীতের কনকনে বাতাস তখনও রয়েছে। তাকিয়ার ওপর মাথা রেখে শুয়ে পড়লাম। শোবা মাত্রই নিদ্রা এসে গেল। আবার হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। নুপুরের শব্দ, সারেঙ্গির আওয়াজ। দু হাতে চোখ মুছে আবার উঠে বসলাম। এ কি সম্ভব? আমার চোখ কি আমার সঙ্গে প্রতারণা করছে? সেই একই দৃশ্য, অপূর্ব ছন্দে কুলসম নেচে চলেছে সারেঙ্গির তালে তালে। জনাব তাকিয়ায় ঠেস দিয়ে সমস্ত ইন্দ্রিয় দিয়ে সজাগ হয়ে নাচের তারিফ করছে। এ কি করে সম্ভব? কোন দৃশ্য ঠিক, আগের না পরের? চোখের সামনে যে নারকীয় হত্যাকাণ্ড দেখলাম, তারপরেও এ নৃত্য কি করে সম্ভব হতে পারে? আমি কি স্বপ্ন দেখছি? পকেট থেকে রুমাল বের করে দুটো চোখ ভালো করে মুছে নিলাম। না, সেই একই দৃশ্য। বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারলাম না। ঘুম চোখে জড়িয়ে এলো। নুপুর আর সারেঙ্গির শব্দ ক্রমে দুরাগত মূর্ছনার মতো মনে হলো। কয়েকজন লোকের চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। সকাল হয়েছে, চড়া রোদে সবকিছু স্পষ্ট এবং উজ্জ্বল। সাহাব, সাহাব। চোখ খুলে দেখলাম কয়েকজন লোক আমার দিকে ঝুঁকে রয়েছে।
তাদের সাজ পোশাক ঝাড়ুওয়ালার বলেই মনে হলো। উঠে বসলাম। জরাজীর্ণ বাড়ি, অনেক জায়গা ধসে পড়েছে, দেওয়ালের ফাঁকে ফাঁকে বট অশ্বত্থের চারা। ওপর দিকে দেখলাম অবারিত আকাশ, ফাঁক নেই। এখানে কি করে এলাম? তাকিয়া নেই, পুরনো কার্পেট, কুলোসম, মনসুর সব উধাও। আমি কোথায়? আমার প্রশ্ন শুনে লোকগুলো পরস্পরের দিকে দেখল। একজন বলল, এখানে এলেন কি করে? লখনৌয়ের লোক ভুলেও এদিক মারায় না। কেন? এ জনাব সাহেবের কোঠি। জনাব সাহেব? যে জনাব সাহেবকে তার নৌকর মনসুর গুলি করে মেরেছে? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি জানলেন কি করে? কাল রাতে আমি যে দেখলাম নিজের চোখে। আমার কথা শুনে লোকগুলো ফিসফিস করে নিজেদের মধ্যে কি বলা বলি করলো। একটা কথা শুধু আমার কানে এলো, বাওরা। বাওরা মানে তো পাগল। এরা কি আমায় পাগল সাব্যস্ত করলো? কেন বাওরা কেন? আমি সব দেখেছি। মনসুর জোড়া খুন করেছে জনাব আর বাইজি কুলোসমকে। একজন আমার খুব কাছে এসে আমাকে নিরীক্ষণ করলো, বোধহয় পরীক্ষা করলো স্যারাবের ঘরে আমি এসব বলছি কিনা। তারপর বলল, উঠুন সাহাব, নিজের চোখে দেখুন। উঠলাম। ভাঙা পাথর ডিঙ্গিয়ে পিছন দিকে এলাম। সবুজ উঠোন, উঠোনের মাঝখানে পাশাপাশি দুটো কবর। কবরের মাথায় উর্দুতে কি সব লেখা। লোকটাই বলল, এই দেখুন, এটা জনাব সাহেবের কবর। লেখা রয়েছে জনাব গিয়াসউদ্দিন রিজভী, জন্ম 1854, মৃত্যু 1924। আর এ পাশে দেখুন কুলোসম বাইয়ের কবর, জন্ম জানা নেই, মৃত্যু 1924। বিস্মিত হলাম, তাহলে আমি কি দেখলাম? একজন বলল, খোয়াব। আর একজন বৃদ্ধ মৌলভী, যে ভিড় দেখে সরে এসে দাঁড়িয়েছিল, সে বলল, না না, খোয়াব নয়, এরকম ব্যাপার আগেও ঘটেছে। আমরা আত্মা মানি না, কিন্তু এ ঘটনা ব্যাখ্যা করার মতো বুদ্ধিও রাখি না। সাহাব, আপনি খুব বেঁচে গেছেন। উত্তর দিতে গিয়ে চমকে উঠলাম। আবার কানে নুপুরের শব্দ ভেসে এলো, সারেঙ্গির সেই সুর। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি লাইক দেবেন এবং আমার অনুপ্রেরণা যোগাবেন আমাকে। যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে এইরূপ গল্প যখনই আমি নিয়ে উপস্থিত হব, সময় মতো নোটিফিকেশন আকারে আপনাদের ফোনে চলে যাবে। আর যিনারা আমার প্রতিনিয়ত শ্রোতা বন্ধু, তাদের উদ্দেশ্যে আরও একবার বলবো অসংখ্য ধন্যবাদ, এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজ গল্পটা এখানেই থাক। পরবর্তী সময় নতুন গল্প যতক্ষণ না নিয়ে উপস্থিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।